আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। ইতিহাসের দারুণ একটা অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রাচীনকালের ঐতিহাসিক টেক্সটগুলো বা লেখাগুলো যে শুধু পুরনো দিনের কিছু কথা তা কিন্তু নয়, এগুলো আসলে সেকালের মানুষের দ্বন্দ্ব আর সমাধানের একদম জীবন্ত দলিল। আজকে আমরা সহি আল বুখারীর ১১২ নম্বর হাদিসটি নিয়ে আলোচনা করব। আর আপনারা দেখবেন কিভাবে একটা রক্তক্ষয়ী সংঘাত শেষ পর্যন্ত একটা সুনির্দিষ্ট লিখিত আইনি কাঠামোর জন্ম দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো কিভাবে একটা প্রতিশোধমূলক হত্যার বিবাদ, একদম আক্ষরিক অর্থেই একটা খুনোখুনির ঘটনা ইসলামী আইনের অন্যতম প্রাচীন লিখিত দলিলে জন্ম দিতে পারে। ব্যাপারটা কিন্তু সত্যিই দারুণ একটা রহস্য। একটা মারাত্মক সংঘাত থেকে শুরু করে জ্ঞানের স্থায়ী সংরক্ষণের দিকে যে এই অবিশ্বাস্য যাত্রা, আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক সেটাই উন্মোচন করব। এটা শুধু একটা সাধারণ ঐতিহাসিক ঘটনা নয়, বরং মানব ইতিহাসের এমন একটা টার্নিং পয়েন্ট বা মোড়, যেখানে তাৎক্ষণিক একটা বিচার একদম স্থায়ী নথিতে পরিণত হয়েছিল। ঠিক আছে, চলুন আমরা একেবারে মূল বিষয়ে ঢুকে পড়ি। আমাদের আজকের পুরো আখ্যানটি মূলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত একটি সুনির্দিষ্ট ঐতিহাসিক পাঠ্যের ওপর ভিত্তি করে তৈরি। আপনারা জানেন, যে কোনো ঘটনার গভীরে যেতে হলে মূল সূত্র থেকে তথ্যগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত সেটা পরিষ্কারভাবে বোঝা খুবই দরকার। আর ঠিক এখান থেকেই মূলত আমাদের আজকের গল্পের শুরু। তো ঘটনার আসল প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ঘটনাগুলোর ক্রম কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথম ধাপে আমরা দেখি, পূর্ববর্তী একটা সময়ে বনি লাইস গোত্র খুজা গোত্রের একজনকে হত্যা করেছিল। আচ্ছা, এরপর আসে মক্কা বিজয়ের বছর। আর ঠিক বিজয়ের ঘটনার দিনই খুজা গোত্র তাদের আগের সেই হত্যার প্রতিশোধ নিতে বনি লাইসের এক ব্যক্তিকে হত্যা করে বসে। মানে, বুঝতেই পারছেন, একটা প্রতিশোধের চেইন রিয়াকশন। তো এই প্রতিশোধের খবর পৌঁছানোর পরপরই পরিস্থিতি যাতে আর হাতের বাইরে না যায়, সেটা নিয়ন্ত্রণ করতে নবী উটের পিঠে বসে তার ঐতিহাসিক ভাষণটি দেন। এই যে প্রতিশোধমূলক হত্যাটা হল, এর ঠিক পরপরই পরিস্থিতি একেবারে শান্ত করতে সমবেত মানুষের উদ্দেশ্যে একটা ঐতিহাসিক ভাষণ দেয়া হয়। সেখানে পরিষ্কারভাবে ঘোষণা করা হয় যে আল্লাহ তাআলা মক্কা থেকে হত্যা বা সংঘাত রোধ করেছেন, তবে তার রাসূল এবং মুমিনদের কাফিরদের উপর বিজয়ী করেছেন। এর মাধ্যমে আসলে কি বোঝানো হল? এর মাধ্যমে সহিংসতার পর একটা সম্পূর্ণ নতুন আর শান্তিপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠার সুস্পষ্ট বার্তা দেয়া হয়েছিল। মানে, পূর্বের যে বিশৃঙ্খলা ছিল তার অবসান ঘটিয়ে একটা সুসংগঠিত সমাজ গঠনের এটাই ছিল প্রথম পদক্ষেপ। এই পর্যায়ে সংঘাতের সীমানাটা কিন্তু অত্যন্ত কঠোরভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মক্কায় যুদ্ধ এর আগে কখনো অনুমোদিত ছিল না, আর ভবিষ্যতেও কখনো হবে না। এটা শুধুমাত্র মক্কা বিজয়ের ওই দিনটিতে কয়েক ঘণ্টার জন্য বৈধ করা হয়েছিল। একটু খেয়াল করুন, এই সুনির্দিষ্ট আর দ্ব্যর্থহীন ঘোষণার মাধ্যমে কিন্তু মক্কাকে আনুষ্ঠানিকভাবে একটা স্থায়ী পবিত্র ভূমি বা হারাম হিসেবে ঘোষণা করা হয়। এই সীমানা নির্ধারণের বিষয়টা আইনের কঠোরতা এবং একই সাথে পবিত্রতার এক অনন্য দৃষ্টান্ত। এখন পবিত্র ভূমির এই মর্যাদা রক্ষার জন্য যে নিয়মকানুনগুলো দেওয়া হলো, সেগুলো ছিল একেবারেই সুস্পষ্ট। এখানকার নাগরিক আর পরিবেশগত নিয়মগুলো বেশ কড়া ছিল। যেমন ধরুন, কোনো কাঁটাযুক্ত ঝোপঝাড় উপড়ানো যাবে না, কোনো গাছপালা উপড়ানো বা কাটা যাবে না, এমনকি রাস্তায় পড়ে থাকা কোনো বস্তু, যাকে লুকাত বলা হয়, জনসম্মুখে ঘোষণা করার উদ্দেশ্য ছাড়া কুড়িয়ে নেওয়াও যাবে না। এই নিয়মগুলো দেখলেই বোঝা যায় যে আইনটা কতটা বিশদ আর সর্বাঙ্গীন ছিল। মানে, এটা শুধু মানুষের জীবন নয়, বরং পরিবেশকেও দারুণভাবে সুরক্ষা দিয়েছিল। আচ্ছা, তাহলে সংঘাত মেটানোর উপায় কি ছিল? ধরুন, যদি কেউ নিহত হয়, তবে তার নিকটাত্মীয়ের জন্য বিচারের দুটো ভিন্ন পথ খোলা রাখা হয়েছিল। প্রথমটি হল দিয়া বা রক্তপণ গ্রহণ করা, আর দ্বিতীয়টি হল কিসাস বা হত্যার বদলে হত্যাকারীর মৃত্যুদণ্ড দাবি করা। এই যে দুটো সুনির্দিষ্ট বিকল্প দেয়া হলো, এর মূল উদ্দেশ্যটাই ছিল যুগ যুগ ধরে চলা প্রতিশোধের অন্তহীন চক্রকে আনুষ্ঠানিকভাবে চিরতরে বন্ধ করে দেওয়া। মূলত এভাবেই একটা সুশৃঙ্খল বিচার ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হয়, যেখানে ব্যক্তিগত প্রতিশোধের আর কোনো জায়গাই ছিল না। এবার চলুন এই ঐতিহাসিক বর্ণনার অত্যন্ত ব্যবহারিক আর মানবিক দিকটিতে একটু নজর দিই। এই যে এত সব কড়া নিয়মকানুনের ঘোষণা হচ্ছে, এর মাঝখানেই কুরাইশ বংশীয় এক ব্যক্তি ভিড় থেকে হঠাৎ বলে উঠলেন, ইজখির ব্যতীত, কারণ তা আমরা আমাদের গৃহে ও কবরের কাজে লাগাই। এখানে ইজখির হল এক প্রকার লম্বা সুগন্ধি ঘাস। একটু ভেবে দেখুন তো, একটা কঠোর আইনের ঘোষণার মাঝে একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনের কথাটা এভাবে সরাসরি উঠে আসাটা সত্যি কতটা অসাধারণ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, সাধারণ মানুষের সেই অনুরোধের প্রেক্ষিতে সাথে সাথেই সম্মতি দেওয়া হলো। বলা হলো, ইজখির ব্যতীত, অর্থাৎ ইজখির তোলার অনুমতি আছে।
এই তাৎক্ষণিক ছাড়টা পরিষ্কারভাবে প্রমাণ করে যে আইন কেবল কঠোর বিধিনিষেধের জন্যই নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর ক্ষেত্রে এর একটা ব্যবহারিক প্রয়োগ আর নমনীয়তাও ছিল। বলতে পারেন আইনের এই মানবিক দিকটাই কিন্তু একে সাধারণ মানুষের কাছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছিল। আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল এই পুরো ঘটনার ঐতিহাসিক শ্রেণীবিন্যাস। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন ইমাম বুখারী এই হাদিসটিকে শুধুমাত্র ফৌজদারি বিচার বা হত্যার অধ্যায়ের অধীনে রাখেননি, বরং তিনি একে আনুষ্ঠানিকভাবে ইলম লিপিবদ্ধ করা বা জ্ঞানের অধ্যায়ের অধীনে শ্রেণীবদ্ধ করেছেন। এই শ্রেণীবিন্যাসটা কিন্তু আমাদের খুব বড় একটা বিষয় মনে করিয়ে দেয়। এই ঘটনাটি কেবল একটা আইনি ফয়সালা নয়, বরং ইসলামী ইতিহাসে জ্ঞান সংরক্ষণের অন্যতম একটা মাইলফলক। আর এই জ্ঞান সংরক্ষণের শুরুটা কিভাবে হলো জানেন? ওই ভাষণ চলাকালেই ইয়েমেনবাসী এক ব্যক্তি ভিড়ের মধ্য থেকে হঠাৎ বলে ওঠেন, হে আল্লাহর রসূল, আমাকে এটি লিখে দিন। শুনলে মনে হয় অত্যন্ত সাধারণ আর ছোট্ট একটা অনুরোধ, তাই না? কিন্তু এটাই ছিল সেই স্ফুলিঙ্গ যা তথ্যের সংরক্ষণের ক্ষেত্রে এক বিশাল এবং যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে। একজন সাধারণ শ্রোতা ঠিকই তার উপলব্ধি থেকে এই জ্ঞানকে স্থায়ীভাবে ধরে রাখার প্রয়োজনীয়তাটা অনুভব করেছিলেন। এরপরই আসে সেই চূড়ান্ত নির্দেশ। নবী তার সাহাবীদের ওই ব্যক্তির জন্য পুরো ভাষণটি লিখে দেওয়ার নির্দেশ দিলেন। এই নির্দেশের ঐতিহাসিক তাৎপর্য আসলে বলে শেষ করা যাবে না, কারণ এটা ছিল এমন একটা সরাসরি নির্দেশ যা দীর্ঘদিনের মৌখিক ঐতিহ্য আর একটা লিখিত আইনি দলিলের মাঝখানের বিশাল ব্যবধানকে একদম ঘুচিয়ে দিয়েছিল। এই একটা নির্দেশের মাধ্যমেই একটা সাময়িক ঘোষণা একটা চিরস্থায়ী নথিতে রূপান্তরিত হওয়ার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যায়। তো আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে মনে একটা গভীর প্রশ্ন জাগে, তাই না? কিভাবে লেখার এই অতি সাধারণ একটা কাজ একটা সাময়িক ভাষণকে চিরস্থায়ী আইনে পরিণত করে? একটা প্রতিশোধমূলক হত্যার বিবাদ থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণের সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং পরিশেষে সেটাকে লিপিবদ্ধ করার এই অসাধারণ ইতিহাস সত্যিই দারুণ মুগ্ধকর। মানব ইতিহাসে জ্ঞান সংরক্ষণের এই অবিশ্বাস্য যাত্রা আপনাদের নতুন করে ভাবতে শেখাবে, সে বিষয়ে আমি নিশ্চিত। সময় নিয়ে আমাদের এই জ্ঞানযাত্রায় সাথে থাকার জন্য আপনাদের অনেক